নেই। আর তবুও কোকা কোলা এবং পেপসি রাজত্বে ঢুকে একটি ছোট ইন্ডিয়ান ব্র্যান্ড 800 কোটি টাকার কোম্পানি দাঁড় করে দিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটা নয়, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ব্র্যান্ডের নাম লাহোরি জিরা। আর যখন মানুষ এই প্রথমবার নাম শুনলো তখন একটা প্রশ্ন সবার মনে আসলো, এটা কি পাকিস্তান থেকে আসা কোনো ব্র্যান্ড? আজ আমরা এটাই জানবো, এবং সাথে এটাও যে 10 টাকার প্রফিট কিভাবে বের হয়। কোকা কোলা এটাকে শেষ করে দিতে পারলো না কেন, এবং এই ব্র্যান্ড কি সত্যি লম্বা রেসের ঘোড়া? ইন্ডিয়ার কোল্ড ড্রিঙ্কস মার্কেট বুঝতে হলে একটা কাজ করুন, যে কোনো দোকানে যান এবং দেখুন কোকা কোলা, থামস আপ, স্প্রাইট, পেপসি, ফান্ডা সব আলাদা আলাদা ব্র্যান্ড মনে হয়, তাই না? কিন্তু এর মধ্যে প্রতিটি হয় কোকা কোলার, না হয় পেপসির। গত 3 দশক ধরে এই দুটি কোম্পানি মিলে ইন্ডিয়ার পুরো কোল্ড ড্রিঙ্কস মার্কেটে তালা ঝুলিয়ে রেখেছে। যে দেশি ব্র্যান্ডে মাথা তুলে দাঁড়িয়েছে তারা তাকে হয় কিনে নিয়েছে, না হয় বরবাদ করে দিয়েছে। থামস আপ কিনে নিয়েছে, লিমকা কিনে নিয়েছে, গোল্ড স্পট শেষ, আর উপর থেকে গভর্নমেন্ট কোল্ড ড্রিঙ্কসের উপর প্রায় 40% জিএসটি বসিয়ে রেখেছে। অর্থাৎ প্রফিট বের করার মতো সহজ নয়। এই মার্কেটে একটি নতুন কোম্পানির সার্ভাইভ করা অলমোস্ট ইম্পসিবল মনে করা হতো, কিন্তু 2017 সালের একটা ছেলে এইটাই করার সিদ্ধান্ত নিল। নাম সৌরভ মুঞ্জাল, MBA ডিগ্রি, সিঙ্গাপুরে ভালো জব, চমৎকার স্যালারি, আর একদিন বাড়ি ফিরে বলেন আমি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করব। বাড়ির লোক শক ছিল, আর অনেস্টলি যে কেউ হতো। কিন্তু সৌরভ ইমোশনাল ছিলেন না, তার কাছে একটি ক্লিয়ার অবজারভেশন ছিল। তিনি নোটিশ করলেন যে কোকা কোলা এবং পেপসির সবসময় নিজেদের ফ্লেভারে টিকে রয়েছে, কোলা, অরেঞ্জ, লেমন। কিন্তু ইন্ডিয়ার ট্রেডিশনাল ড্রিঙ্কস জলজিরা, শিকাঞ্চি, আমপান্না, কালাখাট্টা এগুলোর উপর কোনো বড় কোম্পানির নজর ছিল না। চীনের লোকাল ফ্লেভার বেশি বিক্রি হয়, জাপানে নিজেদের ট্রেডিশনাল টেস্ট ছাড়ে না, কোরিয়াও এটাই করে। কিন্তু ইন্ডিয়ার যেখানে প্রতি 150 কিলোমিটারের ভাষা আর খাবারে বদলে যায়, সেখানে একটি জিনিস সব জায়গায় সেম, চটপটা টেস্ট। আর সেই টেস্ট মানুষ নিচ্ছিল ঠেলার গাড়িতে, খোলা গ্লাসে, আনহাইজেনিক উপায়। ভাবুন তো, যদি সেই একটা টেস্টে কোনো পরিষ্কার সিল বোতলে পাওয়া যায় তবে কি হবে? এটা ছিল সৌরভের আইডিয়া। আর 2017 সালে তিনি নিজের 2 কাজিন সৌরভ ভুট্টা এবং নিখিল ডোডাকে নিয়ে আর্শিয়ান ফুডস শুরু করলেন। প্রথম প্রোডাক্ট জিরা মশলা সোডা, নাম রাখা হয় লাহোরি জিরা। এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কারণ 10 টাকা শুনতে খুব ছোট মনে হয়। তো ব্যাপারটা বোঝা যাক, একটি বোতল বিক্রি হয় 10 টাকাতে, এর মধ্যে থেকে আগে যায় জিএসটি প্রায় 4 টাকা, রইল 6 টাকা। তার মধ্যে থেকে রিটেলার নেয় 2 টাকা, ডিস্ট্রিবিউটার নেয় 80 পয়সা, সুপার স্টকিস্ট নেয় 20 পয়সা। এখন কোম্পানির কাছে বাঁচলো প্রায় 3 টাকা। আর এই 3 টাকার মধ্যে থেকে বের করতে হয় বোতল, লেবার, জিরা, মশলা, গ্যাস, বিদ্যুৎ, ট্রান্সপোর্ট। ইম্পসিবল মনে হচ্ছে, তাই না? কিন্তু লাহোরি জিরা শুরু থেকে প্রফিটে রয়েছে এবং প্রায় 15% মার্জিন মেনটেন্স করে। কিভাবে? এর পিছনে ছিল 3টি বড় কারণ। প্রথম কারণ, নিজস্ব উৎপাদন ব্যবস্থা। তারা কখনোই উৎপাদনের কাজ অন্য কোনো কোম্পানির হাতে দেয়নি, ফলে উৎপাদন খরচের উপর পুরো নিয়ন্ত্রণ ছিল তাদের। দ্বিতীয় কারণ, সঠিক জায়গায় কারখানা। যেসব এলাকা চাহিদা বেশি, ঠিক সেই এলাকাগুলোর কাছেই তারা উৎপাদন কেন্দ্র গড়ে তোলে, ফলে পরিবহন খরচ অনেকটাই কমে যায়। তৃতীয় কারণ, অ্যাডভান্স পেমেন্ট মডেল। তারা এমনভাবে ব্যবসা পরিচালনা করছিল যাতে বাজারে তাদের টাকা আটকে না থাকে, ফলে ক্যাশ ফ্লো সবসময় পরিষ্কার এবং শক্তিশালী ছিল। এরপর যখন জিএসটি বেড়ে গেল, তখন তারা বোতলের দাম বাড়ায়নি, বরং 200 মিলিলিটারের বোতলকে 160 মিলিলিটার করে দিল। কিন্তু দাম রইল একই, মাত্র 10 টাকা। কারণ তারা জানতো 10 টাকায় হলো সেই সুইট স্পট যেখানে সাধারণ মানুষ কোনো দ্বিধা ছাড়াই কিনে ফেলবে। এবার আসি এমন একটি সিদ্ধান্তে যা শুনলে অনেকের কাছেই অদ্ভুত লাগতে পারে। সাধারণত কোনো ব্র্যান্ড জনপ্রিয় হয়ে উঠলে একের পর এক নতুন ফ্লেভার বাজারে আনা হয়, এটাই বহু বছরের এফএমসিজির ইন্ডাস্ট্রি নিয়ম। কিন্তু লাহোরি জিরা সেই পথে হাঁটেনি। শুরুর দিকে তাদের ছিল মাত্র একটি পণ্য, একটি ফ্লেভার এবং একটি লক্ষ্য। কেন? সাধারণত কারণ যত বেশি ফ্লেভার তত বেশি বিভ্রান্তি, তত বেশি উৎপাদনের জটিলতা, আর প্রতিবার একই স্বাদ ধরে রাখাও কঠিন হয়ে যায়। একটি মাত্র পণ্যে মনোযোগ দিলে প্রতিটি বোতলের স্বাদ একই থাকে। রিটেলারে শুধু এই নামটা মনে রাখলেই চলে, আর ক্রেতার মনেও একটি সহজ সমীকরণ তৈরি হয়, জিরা ড্রিঙ্ক মানেই লাহোরি জিরা। লাহোরি জিরার সাফল্য চোখে পড়তে বাজারে নেমে এলো একের পর এক নকল ব্র্যান্ড, একই রকম বোতল, একই ধরনের জিরা ফ্লেভার, মাত্র 10 টাকা দাম। শুধু তাই নয়, বড় বড় এফএমজির কোম্পানিগুলো নিজেদের জিরা সোডা বাজারে আনতে শুরু করলো। তাহলে কি লাহোরি জিরা হারিয়ে যাবে? উত্তর এলো না। এর পিছনে রয়েছে 2টি বড় কারণ। প্রথম কারণ, স্বাদ। কোনো পানীয় উপাদান দেখে নকল করা সহজ, কিন্তু ঠিক একই স্বাদ, একই ভারসাম্য এবং একই অনুভূতি তৈরি করা খুব কঠিন। আজ পর্যন্ত কেউ কোকা কোলার আসল স্বাদ পুরোপুরি নকল করতে পারেনি। ঠিক তেমনই লাহোরি জিরার স্বাদও তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। দ্বিতীয় কারণ, ব্র্যান্ড পজিশনিং। বড় বড় কোম্পানির জন্য মাত্র 10 টাকার ক্যাটাগরিতে পুরো শক্তি নিয়ে নামা খুব সহজ নয়, কারণ এতে তাদের প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। মজার বিষয় হলো, যত বেশি প্রতিযোগিতা বাজারে এসেছে, তত জিরা ড্রিঙ্কসের পুরো ক্যাটাগরি জনপ্রিয় হয়ে উঠছে। আর সেই জনপ্রিয়তার সবচেয়ে
সবচেয়ে বড় সুবিধা পেয়েছে লাহোরি জিরা। ভারতের একমাত্র মানুষ বছরে গড় মাত্র 7 থেকে 8 লিটার কোল্ড ড্রিঙ্কস পান করেন, অন্যদিকে আমেরিকায় এই পরিমাণ প্রায় 100 লিটার, বিশ্বের গড় প্রায় 45 লিটার। অর্থাৎ ভারতের কোল্ড ড্রিঙ্কস বাজার এখনো অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগে কাজে লাগিয়েছে লাহোরি জিরা। 2025 অর্থবর্ষে কোম্পানি আয় 500 কোটিরও বেশি ছড়িয়ে যায়, আর পরবর্তী লক্ষ্য ধরা হয় 800 কোটি। গ্রীষ্মের পিক সিজনে তারা প্রতিদিন প্রায় 50 লক্ষ বোতল বিক্রি করে। আজ তাদের পণ্য 5 লক্ষেরও বেশি খুচরা দোকানে পাওয়া যায়। 18টিরও বেশি রাজ্যে তারা নিজেদের উপস্থিতি তৈরি করেছে। শুধু জিরা নয়, এখন তারা লেবু, শিকাঞ্জি এবং কাঁচা আমের মতো নতুন স্বাদের পানীয় বাজারে এসেছে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো নতুন বাজারেও তারা দ্রুত সম্প্রসারণ তৈরি করছে। লাহোরি জিরার গল্প শুধু একটি কোল্ড ড্রিঙ্কসের গল্প নয়, এটি সেই উদ্যোক্তার গল্প যিনি এমন একটি বাজারে প্রবেশ করার সাহস দেখিয়েছিলেন যেখানে গত 30 বছর ধরে মাত্র 2টি কোম্পানি রাজত্ব করে এসেছিল। রাস্তা ঠেলাগাড়িতে বিক্রি হওয়া সাধারণ জলজিরাকে তিনি মাত্র 10 টাকার একটি বোতলে ভরে মানুষের হাতে তুলে দিয়েছিলেন, আর সেই ছোট্ট বোতলে আজ গড়ে তুলেছে শত শত কোটি টাকার একটি ভারতীয় ব্র্যান্ড। এই গল্প আমাদের শেখায় সবসময় বাজেট নয়, সঠিক আইডিয়া, সঠিক কৌশল এবং মানুষের প্রয়োজনকে বুঝতে পারাই একটি সাধারণ ব্যবসা অসাধারণ সফলে পৌঁছে দিতে পারে। এখানে যে কেউ আসলে মন শান্তি হয়ে যাবে তো নাকি? না আসলে বুঝে যাবে না বন্ধুরা, আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এরকম চরম লেভেলের ফিলিংস কাকে বলে। এই ফিলিংস নিতে গেলে অবশ্যই আপনাদেরকে ফিজিক্যাল ভাবে কিন্তু আমাদের এখানে আসতে হবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বিশেষ ধরনের, কারণ আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের উত্তর দিনাজপুর জেলার এমন কিছু অসাধারণ শুটিং স্পটে, যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার এবং ফটোগ্রাফাররা নিয়মিত ভিডিও শ্যুট করতে আসেন। প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য, চারদিকে সবুজ গাছপালা, পাখি ডাক আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সব মিলে এই জায়গাগুলো ভিডিও শ্যুট করার জন্য একেবারেই পারফেক্ট। এখানে এলে মনে হবে যেন শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রাকৃতির কোলে এসে দাঁড়িয়েছ। উত্তর দিনাজপুরের অনেক জায়গা এখন ধীরে ধীরে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানে অনেক সুন্দর নদী, পাহাড়, ঘন জঙ্গল, গ্রামে নিরিবিলি রাস্তা, সবুজ ধানক্ষেত আর এমন কিছু লোকেশন যেগুলো ক্যামেরা ধরা পড়লে একেবারে সিনেমেটিক লুক দেয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একে একে সেই সব অসাধারণ জায়গাগুলো তুলে ধরব। প্রতিটা জায়গা আলাদা সৌন্দর্য আছে, আর প্রতিটাই ভিডিও শ্যুট বা ব্লগ করার জন্য দারুণ। তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন এত মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভিডিও শ্যুট করতে আসে। তাই যারা ভাবছো নতুন কোনো লোকেশনের ভিডিও শ্যুট করবে, যারা ব্লগ বানাতে ভালোবাসো, কিংবা যারা প্রকৃতির মাঝে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি থাকতে চাও, তারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাদের এমন কিছু সৌন্দর্য জায়গা দেখাতে চলেছি যেগুলো হয়তো অনেকেই এখনও জানে না। তাই দেরি না করে তোমরা দেখে নাও উত্তর দিনাজপুরের এই অসাধারণ শুটিং স্পটগুলি। হয়তো পরের ভিডিও শ্যুটের জন্য তোমরাও চলে আসবে এই সুন্দর জেলায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুলিক ব্রিজের ঠিক নিচে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ। সামনে দিয়ে বয়ে গেছে কুলিক নদী, আর পুরো জায়গাটা একদম শান্ত নিরিবিলি। এই সময় নদীর অনেকটা জল শুকিয়ে গেছে, তাই নদীর চরের অংশটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর ঠিক এই কারণে জায়গাটা এখন আরও বেশি সিনেমাটিক লাগছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ফটোগ্রাফার আর এমনকি ছোট ছোট মুভি বা মিউজিক ভিডিওর শুটিং করার জন্য মানুষ এখানে আসে, কারণ লোকেশনটা সত্যিই দারুণ। একদিকে নদী, অন্যদিকে ব্রিজ, চারপাশে প্রাকৃতিক পরিবেশ। ক্যামেরায় ধরলে জায়গাটা একদম ফিল্মের দৃশ্যের মতো লাগে, বিশেষ করে বিকালের সময় সূর্যের আলো যখন নদীর উপরে পড়ে, তখন পুরো জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। তোমরা যদি কখনো রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরে আসো, তাহলে অবশ্যই কুলিক ব্রিজের এই দৃশ্যটা একবার দেখে যেতে পারো। বন্ধুরা, স্বর্গ দেখছেন? স্বর্গ, এই হচ্ছে আমাদের স্বর্গ। এখানে মানুষ সুখ খুঁজতে আসে। সত্যি অপূর্ব একটা দৃশ্য। আপনি যদি আসেন না, সত্যি আপনার মনটা ভরে যাবে। একবার আসুন, অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যে কীরকম স্বর্গর সুখ। বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের এলাকায় আর একটা জনপ্রিয় শুটিং স্পটে। এই জায়গাটার নাম হলো আব্দুল ঘাটা। এই জায়গাটা খুব শান্ত এবং সুন্দর। এখানে একটি মায়ের পুরনো মন্দির আছে, যাকে এলাকার মানুষ খুব ভক্তি করে পূজা করেন। অনেকেই বিশ্বাস করেন এই মন্দির খুব জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রার্থনা করতে আসেন।
প্রাকৃতির মাঝে অবস্থিত এই জায়গাটা দেখতে যেমন সুন্দর, তেমনি শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও বা ব্লগ শ্যুট করার জন্য দারুণ একটা লোকেশন। চারিদিকে খোলা পরিবেশ, গাছপালা আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে ক্যামেরার জায়গাটা খুব সুন্দর লাগে। তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং ফিল্ম মেকাররা এখানে এসে তাদের ভিডিও বা শর্ট ফিল্ম শ্যুট করে থাকেন। বন্ধুরা, আবার আমি চলে এসেছি আরেকটা নতুন সুন্দর লোকেশনে। এখন আমি দাঁড়িয়ে আছি একটি বড় বাঁশ বাগানের মধ্যে। আর এই বাঁশ বাগানটা অবস্থিত কুলিক ফরেস্টের ভিতরে। চারদিকে যতদূর চোখ দেখা যায় শুধু বাঁশ আর বাঁশ। অনেক বিঘা জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই সুন্দর বাগানটা। এখানকার পরিবেশটা একদম শান্ত এবং প্রাকৃতিক। হালকা বাতাসে যখন বাঁশগুলো দুলতে থাকে তখন পুরো জায়গাটা আরও সুন্দর লাগে। তাই অনেক ফটোগ্রাফার, ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটার এখানে এসে ভিডিও বা ফটোশ্যুট করে থাকেন। ক্যামেরায় এই বাঁশ বাগানের দৃশ্য একেবারে সিনেম্যাটিক লুক। তাই শর্ট ফিল্ম বা সিনেম্যাটিক ভিডিও শ্যুট করার জন্য এটা সত্যি দারুণ একটা জায়গা। তো বন্ধুরা, অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা এই লোকেশনে আসুন এবং দেখুন, চারদিকটা দেখুন। দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্যটা কিন্তু সত্যি আপনি কোথাও অনুভব করতে পারবেন না। এখানে যদি আসেন তবেই কিন্তু অনুভবটা করতে পারবেন। বন্ধুরা, এবার আমি কুলিক ফরেস্টের আরও একটু গভীর জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে ঢুকলেই বুঝতে পারবে যে জঙ্গলের আসল পরিবেশটা কেমন। চারিদিকে ঘন গাছপালা, পাখি ডাক আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এই জঙ্গলে অনেক ধরনের বিভিন্ন গাছ ও ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। এলাকায় অনেক মানুষ এই গাছপালা সংগ্রহ করে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে ওষুধ বা ভেষজ চিকিৎসা কাজ করে থাকেন। প্রাকৃতির মাঝে এই গভীর জঙ্গলে পরিবেশটা সত্যি অসাধারণ। ক্যামেরায় ধরলে জায়গাটা একদম ডকুমেন্টারি বা অ্যাডভেঞ্চার ভিডিওর মতো লাগে। এই জায়গাটা অপূর্ব। একবার হলেও আপনার ভিতরে যদি, মনের ভিতরে যদি দুঃখ থাকে, একবার হলেও এই ফরেস্টের ভিতরে আসবেন। যদি আসে দেখবেন যে আপনার মনে যত দুঃখ কষ্ট ছিল সব কিন্তু চিরতরে বিদায় হয়ে গেছে। একদম এরকম ফিলিংস হবে। একদম জায়গাটা খুব ভালো। আর আমি আশা করি আপনি যদি আসেন, এই ভিডিওটা দেখে যদি আপনি আসেন, তাহলে আপনি আপনার যত দুঃখ কষ্ট, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার যত দুঃখ কষ্ট সব কিন্তু ধুয়ে মুছে চলে যাবে সেই কুলিক নদীতে। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আসবেন। আমার মনটা যেরকম পরিষ্কার হয়ে গেল, আপনাদের মনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যে মুহূর্তে আমি চলে আসছি আমাদের রায়গঞ্জের বিনাপান্ডি ভাটা, যেটা নামি করা ভাটা, সেই ভাটা। এবং সেটা শুধু ভাটা না, সেটা আমাদের যারা এখানে মুভি তৈরি করে এবং শর্ট ফিল্ম তৈরি করে, এটা কিন্তু একটা শুটিং স্পট বলতে পারো। যে আমাদের লোকালের বা যারা দূর দূরান্ত থেকে আসে কিন্তু আমাদের এই লোকেশনে কিন্তু তারা বিভিন্ন শ্যুট করে। দেখানোর চেষ্টা করব আরও বিভৎস। পাশে কিন্তু আম গাছ রয়েছে, আম বাগান রয়েছে, আম বাগান দেখা পাশে কিন্তু আম বাগান রয়েছে। আম বাগানে কিন্তু বিভিন্ন মানুষ এখানে শ্যুট করতে আসে। সেই শুটিং, এটা একটা আলাদা রকম শুটিং স্পট, যেটা আমাদের রায়গঞ্জের মধ্যে রয়েছে। বিভিন্ন রকম শুটিং স্পটে কিন্তু আমরা গিয়ে এখানে তোমাদেরকে দেখাবো বিভিন্ন জায়গা, লোকেশন। এখানে অবশ্যই আপনারা আসবেন শুটিং করতে। তো বন্ধুরা, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা অপূর্ব সৌন্দর্য। এই সৌন্দর্যটা আপনি যদি ফিলিংস করতে চান তাহলে অবশ্যই কুলিক ফরেস্টের ভিতরে আসতে হবে। এই কুলিক ফরেস্টের ভিতরে কিন্তু এই দৃশ্যটা, অপূর্ব দৃশ্য কিন্তু রয়েছে। মনে হয় আমি কোথায় এসে গেছি। ফিলিংস, আমার হ্যাপি ফিলিংস সারা বছরও পাবেন না, কিন্তু এক বছরে পাবেন, যেটা হচ্ছে চৈত্র বৈশাখ মাস। এই দৃশ্যটা এবং এই ফিলটা, এই অনুভবটা, এই প্রাকৃতিক অনুভবটা ফিল করতে গেলে এই চৈত্র বৈশাখ মাসে আসতে হবে। কোথায় আসতে হবে? এই আমাদের কুলিক নদীর ভিতরে। কিন্তু দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছি যে এত অপূর্ব একটা দৃশ্য। এই দৃশ্যের মধ্যে আমি এখানে উপস্থিত হচ্ছি। না আসলে বুঝে যাবে না বন্ধুরা, আপনারা না আসলে কিন্তু বুঝতে পারবেন না এরকম চরম লেভেলের ফিলিংস কাকে বলে। এই ফিলিংস নিতে গেলে অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালভাবে কিন্তু আমাদের এখানে আসতে হবে। একটা অর্ডিনারি ফিলিংস, এই একটা অর্ডিনারি ফিলিংস পেতে গেলে অবশ্যই কিন্তু ফিজিক্যালভাবে আমাদের এখানে পুলিশ ফরেস্টের ভিতরে কিন্তু আসতে হবে। সেই মুহূর্তে আমি একটা দাদাকে পেয়েছি, আর কি গোলা কিছু। এই মুহূর্তে আমি একটা দাদাকে পেয়েছি, এখানকারই লোকাল আমাদের বাসিন্দা,
তো দাদা যে নতুন নতুন কুচি কুচি পাতা বের হচ্ছে হ্যাঁ। সবুজ, একটা দেখতে কিন্তু আলাদা চরম লেভেল। আলাদা তাই না? ভিউটা আলাদা। ভিউটা আলাদা। তো এই ভিউটা দেখতে গেলে কোথায় আসতে হবে দাদা? পশ্চিম উদয়পুর, আব্দুলঘাটা, হ্যাঁ, পশ্চিম উদয়পুর। আচ্ছা। তো যেখানে অষ্টমী থানের মেলা হয়। একদম বাস্তব কথা বলা দাদা, একদম আমার ভালো লাগলো কথাটা শুনে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের ভিডিওটা থাকলো, আমরা আবার যাবো দাদা, তাহলে তো ওদিকে যাবো আবার। হ্যাঁ, তো দেখো ভালো লাগলো তোমার এই মিশন করে। মিশনমার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ।